ডিজেলের দাম বাড়ায় অস্থির চালসহ নিত্যপণ্যের বাজার, মূল্যস্ফীতি বাড়ার আশঙ্কা অর্থনীতিবিদদের। করোনার মুখে খাওয়ার ওষুধ বাজারে আনলো বেক্সিমকো ফার্মা, মৃত্যু ও হাসপাতালে ভর্তির ঝুঁকি কমায় 50%। আবারও ডেটা ছাড়াই চলবে ফেসবুক মেসেঞ্জার, পাঠানো যাবে টেক্সট, সেবা মিলবে আগামী বছর। Saudi Extreme. Enjoy smooth speed. আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে আপনাদের সঙ্গে আছে আমি কপ্তিয়া মুমতাহানা। শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। ভাড়া বাড়ানোর আশ্বাসে ধর্মঘট স্থগিতের পর পণ্যবাহী যান চলাচল পুরোদমে শুরু হয়েছে। তবে 25 থেকে 30% বাড়তি ভাড়ার প্রভাবে বাজারে চালের দাম কেজি প্রতি 2 টাকার মতো বেড়েছে। ঊর্ধ্বমুখী তেল, ডাল, চিনির মতো নিত্যপণ্যের দামও। অর্থনীতিবিদরা বলছেন জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাবে আরও চাপে পড়বে সাধারণ মানুষ। ডিজেলের দাম এক লাফে 15 টাকা বৃদ্ধির প্রতিবাদে সারা দেশে পণ্যবাহী যান চলাচল কয়েকদিন বন্ধ রাখে শ্রমিক ও মালিকরা। সোমবার 30% ভাড়া বৃদ্ধির প্রস্তাব দেওয়ার পর মঙ্গলবার থেকে পুরোদমে চলাচল শুরু করেছে ট্রাক কাভার্ড ভ্যান। সকালে মোহাম্মদপুর চালের আড়তে দেখা যায় একের পর এক ভিড়ছে বিভিন্ন মোকাম থেকে আসা ট্রাক। ময়মনসিংহ মুক্তাগাছা থেকে কৃষি মার্কেট প্রতি বস্তায় আসতাম 30 টাকা করে, এখন প্রতি বস্তা আসা লাগতেছে 35 টাকা 40 টাকা করে। দিনাজপুর, কুষ্টিয়া, নাটোরসহ উত্তরবঙ্গের দূরপাল্লার ট্রাকে ভাড়া বেড়েছে আরও বেশি। এছাড়া গত সপ্তাহের শুরুতে ভারতীয় চাল আমদানি বন্ধের সুযোগে মিল মালিকরা দাম বাড়ায় এক দফা। সব মিলিয়ে চালের বাজার আরও গরম। খুচরা বাজারে সরু চালের কেজিতে 2 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 58 থেকে 68 টাকা এবং মাঝারি মানের চাল বিক্রি হচ্ছে 48 থেকে 56 টাকা কেজি দরে। 50 পয়সা অ্যাড হলো আমার ক্ষেত্রে, শুধু আমি আনতেছি যেটা, আর মিলার যেটা আনতেছে ধান কিনে আনতেছে মিল পর্যন্ত, তার ওইখানেও বাড়তেছে। আবার আমি যে সেল করতেছি, তো যারা নিচ্ছে তাদেরও 50 পয়সা কেজিতে বেড়ে যাচ্ছে। এই সব মিলে প্রতি কেজিতে আপনি ধরেন 2 থেকে 3 টাকা চালের বাজার বৃদ্ধি অলরেডি শুরু হয়ে গেছে। গেল 2-3 মাসে কয়েক দফায় ডাল, ভোজ্য তেল, চিনি, ময়দার মতো নিত্যপণ্যের দাম বেড়েছে। পরিবহন খরচ বাড়ায় সেসব পণ্যের দামও বাড়তি। 6500 টাকা কাছাকাছি ছিল, কিন্তু এখন মূলত 7500 টাকা হয়ে গেছে বাজার। এখন কিন্তু ডাল, চিনি, আটা, ময়দা, তেল এগুলোর উপর কিন্তু প্রভাব পড়তেছে। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে কৃষি পণ্যের উৎপাদন ও পরিবহন খরচ কয়েক স্তরে বাড়ে। তাই সামগ্রিকভাবে মূল্যস্ফীতি বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা। পরিবহনের এই ধরনের ব্যয় বাড়লে যতটা ব্যয় বাড়ে তার চাইতে বেশি কিন্তু ভোক্তার উপরে সেই ব্যয়টা চাপিয়ে দেওয়ার একটা প্রবণতা আমরা দেখতে পাই, এবং এর ফলাফল স্বরূপ আমরা কিন্তু এখনই দেখছি যে নিত্য প্রয়োজনীয় যে পণ্য, সেই নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কিন্তু বেড়ে যাচ্ছে। দেশের বিভিন্ন এলাকা থেকে ঢাকায় আসা পরিবহনের ভাড়া বাড়ায় এরই মধ্যে পাইকারি পর্যায়ে কেজিতে 2 টাকা পর্যন্ত বেড়েছে সবজির দাম, যার প্রভাব খুচরা বাজারে পড়েছে আরও বেশি। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 30% ভাড়া বাড়ানোর আশ্বাসে ট্রাক কাভার্ড ভ্যান মালিক শ্রমিকরা ধর্মঘট প্রত্যাহার করায় স্বাভাবিক হতে শুরু করেছে পণ্যবাহী যান চলাচল। তবে ধর্মঘট প্রত্যাহারের পর বন্দরগুলোতে বাড়ছে পণ্যবাহী ট্রাকের সংখ্যা। ফলে আবারও বেনাপোল পেট্রাপোল সীমান্ত এলাকায় পণ্যবাহী ট্রাকের দীর্ঘ জট সৃষ্টি হয়েছে। ভারত অংশেও আটকা পড়েছে বাংলাদেশের রপ্তানির জন্য আসা প্রায় 7000 ট্রাক। বেলা বাড়ার সাথে সাথে এই জট বাড়ছে বলে জানান বন্দর ব্যবহারকারীরা। অন্যদিকে সকাল থেকে চট্টগ্রাম বন্দরের বিভিন্ন গেটে দেখা গেছে পণ্যবাহী যানের দীর্ঘ সারি। বন্দর থেকে আমদানি পণ্য নিয়ে ছেড়ে গেছে ট্রাক ও কাভার্ড ভ্যান। শুক্রবার থেকে টানা 3 দিন ধর্মঘটের কারণে চট্টগ্রাম বন্দরে প্রায় 40,000 কন্টেনার জমে গেছে। বেনাপোল বন্দরের আরো খবর জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী এম এ রহিম। রহিম, আমাদের জানাবেন যে বেনাপোল বন্দরে আমদানি রপ্তানির সার্বিক অবস্থা এখন কেমন রয়েছে? আপনি জানেন, টানা 3 দিনের বন্ধের সময় দেশের বিভিন্ন স্থান থেকে বেনাপোল বন্দরে কোনো পণ্যবাহী ট্রাক না আসলেও ভারত থেকে প্রায় এই 4 দিনে, অর্থাৎ শুক্র, শনি, রবি, সোম বা মঙ্গলবার পর্যন্ত প্রায় 4 দিনে
প্রায় 1100-র ঊর্ধ্বে ট্রাক, রপ্তানিবাহী ট্রাক বাংলাদেশে প্রবেশ করেছে। অপরদিকে বাংলাদেশ থেকে যে পণ্যবাহী ট্রাক, ভারত থেকে আসে পণ্যবাহী ট্রাক যে রপ্তানি বোঝায় বেনাপোল বন্দর থেকে বিভিন্ন শেরবাই ইয়ার্ড থেকে রপ্তানিবাহী ট্রাক গতকাল থেকে আজ পর্যন্ত প্রায় 370 ট্রাক পণ্য বাংলাদেশের বিভিন্ন প্রান্তে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছে। আমি সব মিলায় যদি বলি যে গত এই 4 দিনে যেমন ভারত থেকে প্রায় 1000-এর ঊর্ধ্বে ট্রাক যেমন বাংলাদেশে প্রবেশ করেছে, অন্যদিকে এই গত 2 দিনে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় 7 থেকে 800 গাড়ি পণ্য নিয়ে ট্রাক বেনাপোল বন্দরে প্রবেশ করেছে। এই কারণে প্রায় 2000 ট্রাক এই গত 2 দিনেই আমদানি রপ্তানিকৃত ট্রাক বেনাপোল বন্দরে এসেছে। সেই ক্ষেত্রে ভারতে গিয়েছে মাত্র 370 ট্রাকের মতো পণ্য রপ্তানি হয়েছে। অন্যদিকে ভারত থেকে প্রতিদিন যে ট্রাক আসছে, এই কারণে বেনাপোল বন্দরে যত দিন যাচ্ছে এই পণ্যবাহী জট বাড়ছে। তবু আমি বলে রাখি যে আমি এখন অবস্থান করছি দেশের বৃহৎ স্থল বন্দর বেনাপোল যশোর যে ঢাকা মহাসড়ক, এই মহাসড়কের পাশে আপনি দেখছেন যে একটি দীর্ঘ ট্রাকের লাইন, যে ভারতীয় ট্রাকগুলো পণ্যবাহী ট্রাক নিয়ে বেনাপোল বন্দর প্রবেশ করছিল। অনেক ট্রাক খালি ট্রাক ফিরে যাবে বা অনেক ট্রাক পণ্যবাহী ট্রাক নিয়ে দাঁড়িয়ে আছে। এদিকে মহাসড়ক, যে মহাসড়কটি আগে প্রচুর পণ্য বা যানজট তৈরি হয়েছিল, এখন সেভাবে পণ্য বা যানজট নাই, অনেক আছে মহাসড়কটা যানজট মুক্ত। তবে বেনাপোল বন্দরে বিভিন্ন শেড, ইয়ার্ড বা টার্মিনাল এলাকাতে এখনো পণ্যবাহী জট লেগে আছে। আমি এভাবে কথা বলেছি সিয়ান্ডের স্টেট অ্যাসোসিয়েশন ও সিয়ান্ডের নেতৃবৃন্দ এসেছে, তারা আরেকটি বিষয় জানাবেন যে বেনাপোল থেকে বিভিন্ন গন্তব্যে এখন ট্রাক ভাড়া কত বেড়েছে এবং এই নতুন ভাড়া নিয়ে আসলে ব্যবসায়ীরা কি বলছেন? আপনি জানেন, আমি কথা বলেছি এখানে ট্রান্সপোর্ট মালিক সমিতি সহ বাংলাদেশ ভারত চেম্বার অফ কমার্সের পরিচালিত, এখান থেকে 13,000 টাকা লাগতো ঢাকাতে, বা চিটাগাঙে 18 থেকে 19,000 টাকা লাগতো। সেক্ষেত্রে গতকাল পর্যন্ত ওই পূর্বের ভাড়াই আমদানি রপ্তানিকৃত পণ্য আসা যাওয়া করছিল। আজ সকাল থেকে নতুন দরেই ঢাকা বা চিটাগাং উদ্দেশ্যে গাড়ি রওনা দিচ্ছে। সেক্ষেত্রে আমি তাদের সাথে কথা বলেছি, বা এখানে ট্রাক ড্রাইভারদের সাথে আমরা কথা বলেছি, আমি জানতে পেরেছি আজকে 17 থেকে 19,000 টাকায় ঢাকায় যাচ্ছে, বা অন্যদিকে চিটাগাঙে 24 থেকে 25,000 টাকায় ট্রাক যাচ্ছে। সেক্ষেত্রে আগামীকাল হয়তো এই ট্রাকের মূল্য আরো বৃদ্ধি পাবে। আজকে এই মূল্য ছিল বলে আমার বন্দর কর্তৃপক্ষ বা এই ব্যবসায়ীদের বিভিন্ন প্রতিষ্ঠান সূত্রে আমাকে জানিয়েছে। যত সময় গড়াবে তত পণ্যবাহী ট্রাক জট এখানে বাড়বে। তবে আজকে থেকে কালকে আরো পণ্যবাহী ট্রাকের জট বাড়তে পারে বলে জানিয়েছেন বন্দর সংশ্লিষ্টরা। আমি আপডেট খবর পরবর্তীতে জানাতে পারবো। এই ছিল বেনাপোল সীমান্ত থেকে সদস্য। বেনাপোল বন্দরের খবর জানাচ্ছিলেন সহকর্মী এম এ রহিম। চলে যাব পরের খবরে। দক্ষিণ এশিয়ায় প্রথম করোনার মুখে খাওয়ার ওষুধ মলনুপিরাভির বাজারে আনলো বেক্সিমকো ফার্মা। ইমোরিভির নামে আজ থেকে সারা দেশে পাওয়া যাচ্ছে এটি। এই ওষুধ মৃত্যু ও হাসপাতালে ভর্তির ঝুঁকি কমায় 50 ভাগ। 18 বছরের বেশি বয়সীদের জন্য ব্যবহার করা যাবে এই ট্যাবলেট। করোনার প্রথম খাবার ওষুধ মলনুপিরাভির। যুক্তরাষ্ট্রের দুটি প্রতিষ্ঠান যৌথভাবে তৈরি করেছে মলনুপিরাভির ট্যাবলেট। 170টি সেন্টারে গবেষণায় এর কার্যকারিতা প্রমাণিত হয়েছে। দক্ষিণ এশিয়ায় প্রথম এ ওষুধ বাজারে এনেছে বেক্সিমকো ফার্মা, নাম ইমোরিভির। ল্যাব টেস্টের পর জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। তবে এই ট্যাবলেট করোনা টিকার বিকল্প নয়। একটা বিশাল আন্তর্জাতিক বাজার রয়েছে এবং আমরা যেহেতু পেটেন্ট ওয়েভার পাই WTO টিপস এগ্রিমেন্ট অনুযায়ী, সেজন্য আমরা এই মেডিসিনটা তৈরি করতে পেরেছি এবং সাউথ এশিয়া সহ পৃথিবীর বিভিন্ন দেশে এক্সপোর্ট করার একটা বিশাল সম্ভাবনা আমাদের রয়েছে। হালকা ও মাঝারি ধরনের করোনা সংক্রমণে মলনুপিরাভির ব্যবহার করতে হয়। এটি মৃত্যু ও হাসপাতালে ভর্তির ঝুঁকি কমায় 50 ভাগ। 5 দিনে 40টি ট্যাবলেট খেতে হয়। প্রতিটি ট্যাবলেটের দাম পড়বে 70 টাকা। 18 বছরের নিচে খাওয়ানো যাবে না এই ট্যাবলেট। উপসর্গ যাদের রয়েছে কেবলমাত্র তাদেরকে এই ওষুধটি প্রয়োগ করা যেতে পারে এবং উপসর্গের 5 দিনের মধ্যে ব্যবহার করলে ভালো ফলাফল পাওয়ার যাওয়ার সম্ভাবনা রয়েছে। মাইল্ড টু মডারেট কোভিড-19 ডিজিজ হয়েছে, এর সঙ্গে হাইপারটেনশন, ডায়াবেটিস মেলিটাস, ওবেসিটি এরকম যদি থাকে তাহলে এবং ডক্টররা যখন এটিকে প্রেসক্রাইব করবেন তখনই কিন্তু এটি ইউজ করা যাবে। দেশে মলনুপিরাভির উৎপাদনের অনুমোদন চেয়েছে আরও 9টি প্রতিষ্ঠান। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আবারও মোবাইল ডেটা ছাড়া ফেসবুক ও মেসেঞ্জার ব্যবহার করতে পারবেন ব্যবহারকারীরা। তবে এই সেবা পেতে আগামী বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে তাদের। সকালে রাজধানীর টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা BTRC-তে সেবাটি উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার। এদিকে সেবাটি চালু করতে বাড়তি ব্যয় বহন করতে হচ্ছে বলে জানায় অপারেটররা।
সামাজিক মাধ্যম সম্পর্কিত সেবা বিনামূল্যে প্রদানে বিরত থাকতে 2020 সালের জুলাইয়ে অপারেটরদের নির্দেশ দেয় বিটিআরসি। এতে 15 জুলাই থেকে বন্ধ হয়ে যায় ডেটা ছাড়া ফেসবুক ও মেসেঞ্জার ব্যবহার করার সুবিধাটি। 1 বছর পর পুনরায় সেবাটি চালু করেছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয় দেশে 5 কোটি ফেসবুক ব্যবহারকারী ও 3 কোটির বেশি মেসেঞ্জার ব্যবহারকারী আছেন। তাদের তথ্য আদান প্রদান আরও সহজ করতেই চালু করা হচ্ছে সেবাটি। আগামী বছরের মার্চের মধ্যে সেবাটি উপভোগ করতে পারবেন ব্যবহারকারীরা। পুরাতন সেবাটি আংশিক পরিবর্তন করে নতুন করে চালু করা হয়েছে দাবি বিটিআরসির। এখনকার হিসাবটা হচ্ছিল তার ডেটা থাকতে হবে, ফেসবুক ব্যবহার করতে থাকতে হবে, ফেসবুক ইউজ করতে করতে তার যখন ডেটা শেষ হবে তখনই শুধুমাত্র ফেসবুকের ফিচারগুলো তাকে আমরা দেওয়ার ব্যবস্থা করব বা এই অ্যাপসের মাধ্যমে করা হবে। আর নাম্বার 2 হচ্ছে যে তখন কেন বন্ধ করেছিল সেটা অনেক আগের বিষয়। আমি নিশ্চয়ই দেয়ার আর ইস্যুস। এদিকে নতুনভাবে বিনামূল্যে ফেসবুক ও মেসেঞ্জারের সেবা চালু করতে বাড়তি ব্যয় বহন করতে হচ্ছে বলে জানায় অপারেটররা। যে কোনো জিনিস নতুন করে লঞ্চ করতে হলে বিভিন্ন রকম এফোর্ট দিতে হয়, টেকনোলজিক্যাল ইন্টিগ্রেশন লাগে, কাস্টমার অ্যাওয়ারনেস লাগে। সো ওইসব ক্ষেত্রে অবশ্যই কিছুটা তো আসলে হ্যাসেল হয়েছে। বন্ধ করে দেয়া তো আমরা যে ইনভেস্টমেন্টটা আমাদের করতে হয়েছে বা যে কমিউনিকেশন এফোর্টটা আমাদের দিতে হয়েছে বা যেই প্রোডাক্টটা আমরা হয়তো মার্কেটে যেভাবে চালু রাখতাম ওটা বন্ধ হয়ে যাওয়ার তো কিছু তো সমস্যা হয়। টেলিযোগাযোগ মন্ত্রী জানান সেবাটির মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর তথ্য আদান প্রদান ও যোগাযোগ সহজ হবে। ফেসবুকে আপনার ধরেন টেক্সট ব্রাউজিং করার অর্থাৎ ইনফরমেশন পৌঁছানোর যে সুযোগটা, এর মধ্যে আমাদের টেলকোগুলোর সহযোগিতা। ইনফ্যাক্ট তারা তাদের ব্যবসার দিক না দেখে জনগণের দিকটা দেখেছে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এদিকে ডিসকভার নামে একটি অ্যাপ উদ্বোধন করা হয় অনুষ্ঠানে। এই অ্যাপে 15 মেগাবাইট ডেইলি ব্যালেন্সের মাধ্যমে কোনো ডেটা চার্জ ছাড়াই ইন্টারনেট ব্রাউজ করার সুযোগ পাবেন গ্রাহকরা। আইরিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রপ্তানি কার্গো ভিলেজে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর কাস্টমস কর্মকর্তাদের দায়িত্ব পালনে সর্বাত্মক সহযোগিতা করতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। 4 নভেম্বর মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সহকারী সচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত একটি চিঠি পাঠানো হয় বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব বরাবর। গত 31 অক্টোবর শাহজালালের অবহেলিত কাস্টমস শিরোনাম সংবাদ প্রচার করে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন। এতে রপ্তানিতে কার্গো ভিলেজে কাস্টমস কর্মকর্তাদের দায়িত্ব পালনে নানা সীমাবদ্ধতা তুলে ধরা হয়। পাশাপাশি নির্মাণাধীন 3য় টার্মিনালেও কাস্টমস নিরাপত্তার জন্য পর্যাপ্ত ব্যবস্থা না রাখার বিষয়টিও তুলে ধরা হয়। রিপোর্টে বলা হয় এসব সমস্যার কারণে এই বিমানবন্দর দিয়ে শুল্ক ফাঁকি সহ বিভিন্ন রকম অপরাধের ঝুঁকি রয়েছে। আইনি মতামত নিয়ে ই কমার্স প্রতিষ্ঠানগুলোতে আটকে থাকা গ্রাহকদের টাকা শিগগিরই ফেরত দেওয়া হবে। মঙ্গলবার সচিবালয় ই কমার্স খাতের জটিলতা নিরসনে গঠিত কমিটির বৈঠক শেষে তথ্য জানান বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব AHM শফিকুজ্জামান। তিনি বলেন, পণ্য না পেয়ে যেসব গ্রাহক মামলা করেছেন তাদের টাকা পেতে দেরি হতে পারে, তবে বাকিদের টাকা গেটওয়ে থেকে সরাসরি ছাড় করা হবে। ই ভ্যালির বিষয়ে অতিরিক্ত সচিব আরও বলেন, গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার অগ্রগতি আদালতের করে দেওয়া পরিচালনা কমিটির উপর নির্ভর করছে। বাণিজ্য মন্ত্রণালয়ের AHM শফিকুজ্জামান আরও জানান, এ বিষয়ে সব সিদ্ধান্ত কমিটি দিবে। বাণিজ্য মন্ত্রণালয় কোনো সিদ্ধান্ত নিবে না। যে পদ্ধতিতে গ্রাহকরা টাকা দিয়েছেন সে পদ্ধতিতেই টাকা ফেরত দেওয়া হবে বলেও জানান তিনি। কিভাবে টাকাটা ফেরত দিবে সেই বিষয়ে একটা মিটিং করেছেন এবং সেখানে CID এবং সংশ্লিষ্ট বাংলাদেশ ব্যাংকের সবাই ছিল এবং সেখানে যেটা হয়েছে যে এই টাকার মধ্যে একটা অংশ আপনার মামলা মোকদ্দমার মধ্যে আছে এবং সেটার বিষয়ে একটা আমাদের লিগ্যাল ওপিনিয়ন দরকার। আদমজি ইপিজেডে পোশাক কারখানা করবে দক্ষিণ কোরিয়ার একটি শীর্ষস্থানীয় কোম্পানি। পোশাক ও স্পোর্টস ওয়্যার তৈরির লক্ষ্যে মেসার্স কিডো ঢাকা কোম্পানি $3,11,70,000 বিনিয়োগের চুক্তি করেছে। সোমবার রাজধানীর বেবজা কার্যালয় বেবজা এবং কিডোর মধ্যে একটি চুক্তি হয়েছে। চুক্তিতে সই করেন বেবজার সদস্য আলী রেজা মজিদ এবং কিডো ঢাকা কোম্পানির পরিচালক আনিয়াং ডাইন জোসেফ। প্রতিষ্ঠানটির বার্ষিক 30 লাখ পিস ক্লোথ জ্যাকেট, মোটরসাইকেল সেফটি জ্যাকেট, চামড়া ও ফাইবার জ্যাকেট, সোয়েটার, শার্ট, PPE ইত্যাদি উৎপাদন করবে। কারখানাটিতে 6,000-এরও বেশি কর্মসংস্থানের সুযোগ হবে। দেশের অন্যতম পর্যটন কেন্দ্র কুকরি-মুকরি বিদ্যুতের আওতায় এসেছে। ভোলার মূল ভূখণ্ড থেকে বুড়া গৌরাঙ্গ নদীর তলদেশ দিয়ে সাবমেরিন কেবলের মাধ্যমে জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত করা হয়েছে দুর্গম এই জনপদকে। বিদ্যুৎকে কাজে লাগিয়ে পর্যটন শিল্পের বিকাশের পাশাপাশি শিল্প কারখানা তৈরিতে আগ্রহী হয়ে উঠেছেন এলাকার মানুষ।
মিনি সুন্দরবন নামে পরিচিত চর কুকরিমুকরির ম্যানগ্রোভ বনাঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে দেশের বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন বহু পর্যটক আসেন ভোলার এই জনপদে। চারদিকে পানি বেষ্টিত ছোট এই দ্বীপটির মনোরম দৃশ্য পর্যটকদের কাছে আকর্ষণীয়। বিদ্যুৎ না থাকায় দ্বীপটিতে রাত্রিযাপন ছিল বিড়ম্বনার। রিসোর্টগুলোতে নিজস্ব জেনারেটরের মাধ্যমে 2-4 ঘন্টার জন্য রাতে বিদ্যুতের ব্যবস্থা করা সম্ভব হলেও দিনের পুরোটাই থাকতে হতো বিদ্যুৎ ছাড়া। এখন সার্বক্ষণিক বিদ্যুৎ চালু হওয়ায় পর্যটকদের সুযোগ সুবিধা অনেকাংশে বেড়ে গেছে। আগে আপনার জেনারেটর চালাইতাম, তৈল খরচাটা বেশি যেত, আর এখন বিদ্যুৎ হওয়ানে তৈল খরচাটা অনেক কম। হ্যাঁ, এখন বিদ্যুৎ অনেক ভালো হয়েছে, আমরা এসি চালাইতে পারতেছি। চর কুকরিমুকরি বিদ্যুতের কারণে আমরা বড় এক চার্জ দিতে পারি ও যারা বেড়াইতে আসে তাগুলো আমরা আরামসে ঘুরতে পারি। আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ চালু হওয়ার আগেই ব্যবহারের সুযোগ পাওয়ায় খুশি গ্রাহকরা। বিদ্যুৎ সুবিধা পাওয়ায় তাদের জীবনযাত্রায় এসেছে ব্যাপক পরিবর্তন। এই বিচ্ছিন্ন এলাকায় আমরা কখনো কল্পনাও করতে পারি নাই যে এই এলাকায় বিদ্যুৎ আসবে। আগে বিদ্যুৎ ছিল না, হারিকেন জ্বালায় আমরা লেখাপড়া করতাম, খুব কষ্ট হইতো। এখন বিদ্যুৎ আসাতে আমাদের অনেকটা সুবিধা হয়েছে। নদীর তলদেশ থেকে সাবমেরিন কেবলের সঞ্চালন লাইন উঠে এসে গভীর বন ভেদ করে গ্রাহকদের দ্বারে দ্বারে পৌঁছেছে বিদ্যুৎ। এখনো বাকি আছে কিছু কাজ, আগামী ডিসেম্বরে শেষ হবে পুরো কাজ। ব্যাপক উন্নতি হচ্ছে এবং মানুষ এই অফগ্রিড এলাকায় সহজে বিদ্যুৎ পেয়ে তারা আত্মহারা এবং আনন্দিত। তারা আমাদেরকে বলছে যে আমরা কল্পনাই করতে পারি না এত সহজে আমরা এই বিদ্যুৎ সরবরাহ পাবো। এই জন্য তারা বর্তমান সরকারকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছে। চর কুকরিমুকরি সহ আশপাশের 16টি চরে 1428 কিলোমিটার বিদ্যুৎ সঞ্চালন লাইন স্থাপন করা হয়েছে। এতে 40,000 গ্রাহক বিদ্যুৎ সুবিধার আওতায় আসবে, যার ব্যয় 387 কোটি টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। সিডনি বিমানবন্দরকে একটি অস্ট্রেলিয়ান কনসোর্টিয়ামের কাছে 17 বিলিয়ন মার্কিন ডলারে বিক্রিতে রাজি হয়েছে দেশটির বিমানবন্দর বোর্ড। সোমবার তারা এই ঘোষণা দেয়। এই কনসোর্টিয়ামে রয়েছে অস্ট্রেলিয়ান পেনশন ফান্ড, অস্ট্রেলিয়ান সুপার এবং কিউ সুপার, 23 অস্ট্রেলিয়ান পেনশন ফান্ডের মালিকানায় অবকাঠামো বিনিয়োগ প্রতিষ্ঠান IFM এবং বৈশ্বিক অবকাঠামো অংশীদার। গ্রুপটির নাম সিডনি এভিয়েশন অ্যালায়েন্স, যাদের কাছে বিক্রির ব্যাপারে অনুমোদন দিয়েছে বিমানবন্দর বোর্ড। অ্যালায়েন্স প্রতি শেয়ারের দর প্রস্তাব করেছে $8.75, যদিও এর আগে প্রতিষ্ঠানটির দুটি দর প্রস্তাব অনেক কম হওয়ায় বাতিল করা হয়েছিল। এবারে শেয়ার বাজারের খবর। টানা 2 দিনের দরপতন কাটিয়ে কিছুটা ঘুরে দাঁড়িয়েছে দেশের 2 স্টক এক্সচেঞ্জ। সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ডিএসই এক্স সূচক বেড়েছে 68 পয়েন্টের বেশি। এই সময় বেড়েছে ডিএসইর 59 ভাগ প্রতিষ্ঠানের শেয়ার দর, তবে কমেছে লেনদেনের পরিমাণ। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক বেড়েছে 229 পয়েন্ট। মঙ্গলবার মূল্যসূচকের উত্থানে লেনদেন শুরু হয় ঢাকা স্টক এক্সচেঞ্জে। দিন শেষে প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে 68.44 পয়েন্ট, অবস্থান করছে 6,868 পয়েন্টে। সূচক বাড়লেও লেনদেন কমেছে ডিএসইতে। মোট লেনদেন হয়েছে 1007 কোটি 75 লাখ টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে 67 কোটি 37 লাখ টাকা কম। হাত বদলে অংশ নিয়ে 376টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 223টি প্রতিষ্ঠানের, কমেছে 99টির এবং অপরিবর্তিত আছে 54টি প্রতিষ্ঠানের শেয়ার দর। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকার প্রথম অবস্থান ধরে রেখেছে বেক্সিমকো লিমিটেড, দ্বিতীয় ওরিয়ন ফার্মাসিউটিক্যালস, তৃতীয় অবস্থানে লাফার্জ হোলসিম। শতাংশের দিক থেকে দর বৃদ্ধি তালিকার প্রথম অবস্থানে রয়েছে ন্যাশনাল হাউজিং অ্যান্ড ফাইন্যান্স, দ্বিতীয় সেনা কল্যাণ ইন্স্যুরেন্স, তৃতীয় অবস্থানে উঠে এসেছে এএফসি অ্যাগ্রো। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক বেড়েছে 229 পয়েন্ট, লেনদেন 23 কোটি 77 লাখ টাকার শেয়ার। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবারে জানাবো বিশ্বের প্রধান মুদ্রার সাথে টাকার আজকের বিনিময় হার। অপরিবর্তিত রয়েছে যুক্তরাষ্ট্রের ডলারের দর, বিনিময় হয়েছে 85 টাকা 75 পয়সায়। যুক্তরাজ্যের পাউন্ডের দর বেড়েছে, বিনিময় হয়েছে 118 টাকা 59 পয়সায়। ইউরোর দরও বেড়েছে, বিনিময় হয়েছে 101 টাকা 33 পয়সায়। বেড়েছে ভারতীয় রুপির দর, বিনিময় হয়েছে 1 টাকা 28 পয়সায়। দর অপরিবর্তিত সৌদি রিয়ালের, বিনিময় হয়েছে 22 টাকা 97 পয়সায়। আরব আমিরাতের দিরহামের দরও অপরিবর্তিত, বিনিময় হয়েছে 23 টাকা 46 পয়সায়। দর বেড়েছে কুয়েতি দিনারের, বিনিময় হয়েছে 285 টাকা 97 পয়সায়। মালয়েশিয়ান রিঙ্গিতের দরও বেড়েছে, বিনিময় হয়েছে 20 টাকা 76 পয়সায়। এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে।
আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।